walking alone, the streets are empty. The only মরণ ভয় লিখেছেন কবি অজেয় রায়। সকাল 10টা, বোলপুর শহর, ভবানী প্রেস। লম্বা প্রেস ঘরের এক কোণে কাঠের পার্টিশনে ঘেরা প্রেস মালিক এবং সাপ্তাহিক বঙ্গাকর্তার সম্পাদকের কুঠুরির সুই ডোর ঠেলে ভিতরে উকি দিয়ে রিপোর্টার দীপক রায় বেশ অবাক হয়। সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতির সামনের টেবিলের দুকোণে ভর রেখে দুই করতলে মাথা চেপে মুখ নামিয়ে বসে আছেন চেয়ারে, একা। মধ্যবয়সী কুঞ্জবিহারী মোটাসোটা, শ্যামবর্ণ, ছটফটে, সদাই ব্যস্ত মানুষ। কি ব্যাপার, শরীর খারাপ? না ভাবছেন কিছু? দীপক ভয়ে ভয়ে বলে, আসতে পারি? কুঞ্জবাবু মুখ তোলেন, তার ঝাঁটা গোপ ঝুলে গেছে, ভাটার মতন চোখের খড় চাহনি কেমন ঘোলাটে, কপালে ভাঁজ। তিনি ভারী গলায় চাপা আওয়াজ ছাড়েন, এসো, তোমার কথাই ভাবছিলাম। না, আর উপায় নেই। কিসের উপায়? পারলাম না হে বাঁচাতে, কাগজটা এবার তুলেই দিতে হবে। কতদিন আর নিজের পকেট থেকে লোকসান টানবো? কেন? দীপক হকচকিয়ে যায়। কেন আবার? ফেটে পড়েন কুঞ্জবাবু। জানো, গত 1 বছরে বঙ্গকর্তার সার্কুলেশন কত কমেছে? কমবে নাই বা কেন? সেই তো থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। বাজার দর কমছে না বেড়েছে? স্কুটার বাস মোটর অ্যাক্সিডেন্ট, ফালতু সভা সমিতি রিপোর্ট, কালে ভদ্রে 2-1টা খুন জখম, ব্যাস এই ছেপে যাচ্ছি কেবল। নতুন ইন্টারেস্টিং খবর কই? স্টোরি কই? তাই ভাবছিলাম যদি কিছু মাথায় আসে হাল ফেরাতে। তুমিও ভাবো না কিছু? দায়টা কি শুধু আমার? সম্পাদক ধমকে ওঠেন। দীপক তক্ষুনি গম্ভীর বদনে ছাদের দিকে চোখ তোলে, যেন ভাবছে কতই। অবশ্য সে দিব্যি জানে যে কুঞ্জবাবু অন্যের পরামর্শ নেন না বড়। কিছুক্ষণ উভয়েই চুপ। তারপর সম্পাদক বলেন, আইডিয়া একটা এসেছে মাথায়। কি রকম? দীপক উৎফুল্ল, কারণ তার নিজের ভাবনার ভ্যানের ছুটি এবার শোনার পালা। বুঝলে হে, প্রতি সংখ্যা বঙ্গকর্তায় একটা করে ইন্টারেস্টিং স্টোরি থাকলে পাঠক টানবে ঠিক, কি বলো? হ্যাঁ, সায় দেয় দীপক। একটা বিষয় এসেছে মনে, মরণ ভয়। কেমন হবে বলো তো? প্রতি সংখ্যায় একটা করে স্টোরি। মরণ ভয়, সে আবার কি? দীপক ধাঁধায় পড়ে। মরণ ভয় মানে সোজা বাংলায় মৃত্যু ভয় পাওয়ার অভিজ্ঞতা? আরে কত রকমই অভিজ্ঞতা হয় লোকের। মৃত্যু ভয়ের অভিজ্ঞতা হয় নিশ্চয় 2-4 জনের। সেই অভিজ্ঞতা দিয়ে লিখে পাঠক। সংক্ষেপে লিখবে, 1 পৃষ্ঠা বরাদ্দ। তবে সুইসাইড মানে আত্মহত্যা করতে গিয়ে ফেল করেছে, সে কেস চলবে না। রোগে ভুগে মরতে বসেছিল, সে কেসও নয়। ঘটনা মানে দুর্ঘটনা হওয়া চাই, ছদ্মনামে লিখতে পারে কেউ, কিন্তু সঠিক নাম ঠিকানা জানাতে হবে সম্পাদককে, যাতে যদি কেউ চ্যালেঞ্জ করে তাকে লেখকের হদিস দিতে পারি, এই কন্ডিশন। যে কেউ লেখা পাঠাতে পারে, তবে লেখা পাঠালেই যে ছাপবো তা নয়, পছন্দ হলে তবেই ছাপা হবে। এতে কাজ হবে, মানে বিক্রি বাড়বে? দীপক সন্দিগ্ধ। আলবাত হবে, দেখে নিও। যার লেখা ছাপা হবে সে তার জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধবদের নিজের পয়সায় কপি কিনে পাঠাবে পড়তে। কাগজে লেখা বেরিয়েছে, তার উপর এমন দারুণ অভিজ্ঞতা, সবাইকে জানাতে চাইবে না সে? অন্য পাঠকেরও কৌতূহল হবে, ফলে বিক্রি বাড়বে। হ্যাঁ, এই সিরিজের পুরো ভার তোমায় দিচ্ছি, তুমি লেখা বাঁচবে, ছাপবে, আমায় এ নিয়ে একদম জ্বালাবে না। তবে মাঝে মাঝে সময় পেলে খবর নেব কেমন চলছে স্টোরিটা। সামনের সংখ্যাতে এ বিষয়ে একটা বিজ্ঞপ্তি দিয়ে দাও লেখা চেয়ে। দরকারে সম্পাদক লেখাটায় কলম চালাতে পারে তা জানিয়ে দিও, মানে তুমি চালাবে দরকার বুঝে। বিজ্ঞপ্তিটা ছাপার আগে একবার দেখিয়ে নিও আমায়, ব্যাস, আর কথা নয়।
দীপক উঠে পড়ে। দীপকের বয়স 25। গ্র্যাজুয়েশনের পর সে অল্প স্বল্প বাবার ব্যবসায় সাহায্য করা ছাড়া বাকি সময় কাটায় বঙ্গকর্তায় সাংবাদিকতার নেশায়। সাপ্তাহিক বঙ্গকর্তার প্রতি সংখ্যায় মরণ ভয় নিয়ে লেখা ছাপা শুরু হয়েছে। কয়েকটা সংখ্যায় বেরিয়েছে ওই লেখা। সম্পাদক কুঞ্জবাবু এ নিয়ে কোনো আগ্রহ দেখান না। স্টোরিটা কেমন লাগছে পাঠকে তা বোঝার চেষ্টা করে দীপক। তবে দেখেছে সে নতুন সংখ্যা বঙ্গকর্তা বেরোবার পরেই ভবানী প্রেসের কর্মীরা হামলে পড়ে মরণ ভয় পড়তে। স্টেশনে আর বইয়ের দোকানে সেখানে বিক্রি হয় বঙ্গকর্তা, সেখানে আর চোখে দেখছে দীপক। কেউ কেউ এক মনে মরণ ভয় পড়ছে। মাস তিনেক বাদে একদিন কুঞ্জবিহারী দীপকে ডেকে বললেন, কি হে, মরণ ভয় স্টোরিটা লেখা পাচ্ছ কেমন? পাচ্ছি প্রচুর, জানায় দীপক। রোজই প্রায় 2-1টা লেখা আসে। কেউ ডাকে পাঠায়, কেউ নিজে হাতে দিয়ে যায়। সত্যি অবাক ব্যাপার, কে জানতো যে এত লোক মরতে মরতে বেঁচে গেছে, কত অদ্ভুতভাবে মৃত্যু ভয় পেয়েছে। কি ধরনের কেস আসছে শুনি? বেশিরভাগই কেসই জলে ডুবতে ডুবতে বাঁচা, বাড়িতে বা পোশাকে আগুন লাগা, বিষাক্ত সাপের মুখে পড়া, ডাকাতের হাতে পড়া, এইসব। এছাড়াও আছে উঁচু গাছ থেকে পড়ে দৈবাত রক্ষা পাওয়া। ভূতের কেসও আছে কয়েকটা। সত্যি ভূত দেখে কিংবা ভূতের খপরে পড়েছে ভেবে ভয়ে হার্ট ফেল করার উপক্রম হয়েছিল। কি নেই? তবে মনে হয় কিছু স্টোরি বানানো। তা হোক, সে দায়িত্ব বঙ্গকর্তা নয়। যদি ফলস নাম ঠিকানা দেয় কখনো লেখক দিতে পারে, তার জন্য বঙ্গকর্তা দায়ী নয়। এতদিনের সম্পাদক আগ্রহ দেখাতে দীপক উৎসাহিত হয়ে বলে চলে, জানেন কত রকম লোকের সে লেখা পাচ্ছি এই নিয়ে। মাইবোলপুর থানার বড় দারোগা আর 2জন কনস্টেবল লেখা পাঠিয়েছে। ডাকাত দলের ছোড়া বোমা আর গুলির হাত থেকে একটুর জন্য নাকি বেঁচে গেছে তারা। দারোগাবাবুর মাথার ক্যাপ ছুঁয়ে নাকি বেরিয়ে গেছে গুলি। কে জানে সত্যি কিনা। ভেরি গুড। সম্পাদক খুশি হয়ে বলেন, শোনো, বড় দারোগাটার অবশ্যই ছাপবে, আর সেপাইদের যে কোনো একটা, যেটা বেশি ইন্টারেস্টিং। দীপক বলে, শুধু পুলিশ কেন, একজন পকেটমারে লেখাও পেয়েছি মরণ ভয় নিয়ে। সে লিখেছে যে পেশা ধর্ম পালন করতে গিয়ে একবার নাকি ধরা পড়ে পাবলিকের হাতে গণধোলাই খেতে খেতে তার সত্যি সত্যি মনে হয়েছিল যে প্রাণ পাখি বুঝি আজ দেহ খাঁচা ছেড়ে পালাবে। ধরা সে আগেও পড়েছে কয়েকবার, কিন্তু সেবার মনে হয়েছিল মরেই যাবে। নেহাতি গুরুর কৃপায় মার হজম করা ট্রেনিং এর জোরে তার সময় মতো পুলিশ এসে তাকে গ্রেপ্তার করায় সে যাত্রা রক্ষা পায়। ভেরি ভেরি ইন্টারেস্টিং। কুঞ্জবাবু গো ভুরু নাচিয়ে বলেন, খুশি মনে। দীপক বলেন, মরণ ভয় নিয়ে বেশি লোকেই লিখছে, তাদের ছোটবেলার অভিজ্ঞতা হতে পারে। সম্পাদক জানান ওটাই ডান পিটের বয়স, অত শত না ভেবে ঝুঁকি নেবার বয়স। ওই বয়সেই লোকে বিপদে পড়ে বেশি, পরে তো সাবধানী হয়ে যায়। অবশ্য দুর্ঘটনা ঘটার বয়স নেই। আচ্ছা, মেয়েদের লেখা কিছু পেয়েছো? পেয়েছি কয়েকটা, সবই প্রায় রান্নাঘরে অ্যাক্সিডেন্ট কেস। ঝুলন্ত স্টোভ ফাটার পরে একটুর জন্য বেঁচে গিয়েছে কেউ, কারো কাপড়ে আগুন ধরে গেছে রান্না করতে করতে, মরতে মরতে বেঁচে গেছে। শুধু একটা কেস ভারী মজার। কীরকম? একটা অল্প বয়সী বউ খোলা বারান্দায় বসে বড় বড় পাকা ল্যাংড়া আম খাচ্ছিল। হঠাৎ কোত্থেকে একটা গোদা হনুমান লাফিয়ে এসে সামনে হাজির এবং আমের দিকে হাত বাড়ায়। বউটি বাধা দিতে যেতেই তাকে টেনে এক চড় মারে হনুমানটা। ব্যাস, সঙ্গে সঙ্গে বউটি অজ্ঞান। হুঁশ ফিরতেই বউটি নাকি মনে হয়েছিল আমি আর বেঁচে নেই, মরে স্বর্গে এসেছি। বাহ, চলবে, ছাপাও। মত দেন কুঞ্জবিহারী। এমনই কথাবার্তা চলছে সম্পাদক ও দীপকের। দরজা একটু ফাঁক হয়। প্রেসের ভিন্ন কম্পোজিটর দুলালবাবু মুন্ডু বাড়ালেন ভিতরে। কি চাই? স্বভাব সিদ্ধ হেরে গলায় প্রশ্ন করেন কুঞ্জবাবু। আগে একটা লেখা। দুলালবাবু কামরায় ঢোকেন। তিনি ছোটোখাটো রোগা চেহারার মানুষ, স্বভাব অতি নিরীহ। কি লেখা? দুলালবাবু আমতা আমতা করেন। আগে ওই মরণ ভয় নিয়ে আমার নিজের অভিজ্ঞতা, ভাবলুম লিখে ফেলি, এনেছি লেখাটা। আহ, আপনার তেমন অভিজ্ঞতা হয়েছে? বলে দীপক। দুলালবাবু পকেট থেকে কয়েক পৃষ্ঠা লেখা কাগজ বের করেন। আগে শুনি ব্যাপারটা কি, খুব সংক্ষেপে বলুন। খাড়া হয়ে বসে হুকুম করেন সম্পাদক।
বেজায় নার্ভাস দুলাভাবু মিনমিনে কাপা কণ্ঠে মেঝের দিকে চোখ নামিয়ে বলে, যান। ছোটবেলার কথা স্যার, ক্লাস 7-এ পড়ি। হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে একটু কম পেয়ে গেলাম, এই 108। বিকেলে বাড়ি ফিরে মার্কশিটটা মায়ের হাতে গুজে দিয়ে বাড়ির বাইরে মনের দুঃখে ঘুরলাম খানিক। তারপর খিদে লাগলে সন্ধ্যের মুখে বাড়ির দরজায় এসেই শুনি অফিস ফেরত বাবার হুঙ্কার, অঙ্কে ফাঁকি মারা বের করছি, ফিরুক বাড়ি, চাপকে পিঠের ছাল তুলে দেব। ব্যাস, আমি এক ছুট কাছে একটা মস্ত জাম গাছে কিছু না ভেবে সোজা উঠে পড়লাম, লুকোলাম পাতার আড়ালে। দূরে বাবার হাঁকডাক কানে এলো কিছুক্ষণ, তারপর বাড়ি চুপচাপ। ভাবলুম এবার নামি। অন্ধকার হয়ে গেছে, চারপাশ নিঝুম, ভয় করছে বেশ, খিদেও বেড়েছে। বাড়িতে ফিরতে তখন সাহস হচ্ছে না। ভাবলুম পাশের গায়ে ছোট পিসির বাড়িতে পালিয়ে যাই, বাবার রাগটা কমলে তবে ফিরবো কাল পরশু। পিসিও বুঝিয়ে সুঝিয়ে বাবাকে খানিক ঠান্ডা করতে পারবে, না হয় খাবো 2-4 ঘা চার চাপড়। কিন্তু গাছ থেকে নামতে গিয়ে আর পারি না। অত লম্বা খাড়া গুড়ি বেয়ে কী করে যে উঠলো মুচু ডালে কে জানে। উফ, সারা গা তখন জ্বলছে কাঠপিঁপড়ের কামড়ে, ভূতের ভয়ও করছে। তবু চেঁচিয়ে ডাকতে সাহস পায় না, তখনও যদি বাবা রাগ না কমে। এক সময় মনে হচ্ছিল আর নিস্তার নেই, হয় গাছ থেকে পড়ে মরবো, নয়তো বাবার হাতে। রাত বাড়লে দেখি বাবা, কাকা আর দাদা লণ্ঠন টস নিয়ে বেরিয়েছে আমায় খুঁজতে। আমার নাম ধরে ডাকছে। ধরা গলায় সাড়া দিলাম গাছের ওপর থেকে। কাকা বলল, ভয় নেই, নেমে আয়। আমি বললাম, পারছি না যে নামতে, বড্ড ভয় করছে। তখন কাকা দাদা মই এনে ধরে আমাকে নামাই গাছ থেকে। বাবা আমায় কান ধরে নিয়ে গেল বটে বাড়িতে, কিন্তু একটা হালকা গাট্টার বেশি শাস্তি পেতে হয়নি তখন। তবে পরদিন থেকে বিকেলে মাস্টারের কাছে অঙ্ক কষতে হতো 1 ঘন্টা ডেইলি। উফ, সত্যি স্যার, মরণ ভয় পেয়েছিলাম সেদিন। অ্যানুয়ালে অঙ্কে পাশ করেছিলাম। কুঞ্জবাবুর প্রশ্ন, আগে হ্যাঁ? 44। স্বর্গে জানালেন দুলালবাবু। চলবে, রেখে যান লেখাটা নির্দোষ সম্পাদকের। খুশিতে গদগদ দুলালবাবুর লেখাটা টেবিলে রেখে প্রায় ছুটে বেরিয়ে গেলেন কুঠুরি থেকে। বেদম হাসি চাপতে দীপক খক খক কাশে, আর গোপ ভুরু নাচিয়ে কুঞ্জবিহারী হাসেন মিটিমিটি। শিগগির আর একজন বিচিত্র মরণ ভয় লেখকের সাক্ষাৎ মেলে। সকলে দীপক সম্পাদকের সঙ্গে বসে কাজ করছে। পিয়ং হারু এসে জানালো যে এক ভদ্রলোকে দেখা করতে চান সম্পাদকের সঙ্গে। কি জন্য? কুঞ্জবাবু বিরক্ত। কি একটা লেখা দিতে চান, জানায় হারু। কি নাম? এই যে একখানা চিরকুট এগিয়ে দেয় হারু। কুঞ্জবিহারী জোরে জোরে পড়েন, শ্রীবিকোদরকর। অদ্ভুত নাম তো, বেশ, পাঠিয়ে দাও তাকে। একটু বাদে নমস্কার বলে দরজা ঠেলে কুণ্ঠিত হেসে একজন মাঝবয়সী ভদ্রলোক প্রবেশ করেন সম্পাদকের দপ্তরে। দশাশয় চেহারা ভদ্রলোকের, ছোট ধামার মতো ভুঁড়িটি, পরনে ধুতি ও শার্ট, কাঁধে একটা চটের ব্যাগ। কি লেখা? সময় নষ্ট করেন না সম্পাদক। আগে ওই মরণ ভয় নিয়ে একটা অভিজ্ঞতা। জবাব দেন ব্রিকোদর। কার অভিজ্ঞতা? আগে আমার নিজের। বসুন, শুনি ঘটনাটা কি। বলুন খুব সংক্ষেপে। দীপক বোঝে যে সম্পাদক দীপকের সময় বাঁচাতে চাইছেন। মুখে শুনে পছন্দ না হলে এক্ষুনি বাতিল করবেন এর লেখাটা। ব্রিকোদর বাবু লাজুকভাবে বলতে শুরু করলেন, আগে বেশি খেতে পারি বলে বোলপুরে আমার একটু নাম ডাক ছিল। তা যৌবনে পারতাম বেশ খেতে, কিন্তু মোটামুটি ভাত ডাল তরকারি খাওয়ার পর 1-1.5 সের মাংস আর 60-70 রসগোল্লা উড়িয়ে দিতাম হেসে খেলে। পাড়া বেপাড়ার বরযাত্রী দলে আমায় সেধে সেধে নিয়ে যেত, মানে কনে পক্ষকে আমার খাওয়া দেখিয়ে তাক লাগিয়ে দেওয়ার মতলবে। আর বলতে পারেন খানিক তাদের বিপাকেও ফেলতে। তা বয়স বাড়তে আর খায় না, অত সাহস হয় না। বছর 2 আগে কি যে মতিভ্রম হলো, একজনের সঙ্গে চটে গিয়ে বাজি ধরে বসলাম। রাতে যথারীতি ভাত ডাল ভাজার পরে 50টা রসগোল্লা খাবো। তা 40টা অবধি খাওয়ার পরে বুঝলাম আর টানতে পারছি না, অভ্যেস নেই, বয়সও বেড়েছে, কিন্তু প্রেস্টিজ বাঁচাতে চালিয়ে গেলাম।
তারপর একটা একটা করে রসগোল্লা মুখে ঠুসি আর মনে হয় দম বন্ধ হয়ে যাবে। বুক ধড়ফড় করছে, গলা দিয়ে নামে না আর। খেলুম বটে পুরো 50, কিন্তু তখন আমার যাই অবস্থা। ডাক্তারের ওষুধ গিলে কোনো রকমে টিকে গেলাম। 24 ঘন্টা আর কিচ্ছু মুখে তুলিনি। সত্যি বলছি, সেদিন মনে হয়েছিল আর বুঝি বাঁচার আশা নেই। উফ, কি যে কষ্ট! মরণ ভয় বলতে পারেন। কুঞ্জবিহারী গভীর চালে বললেন, চলবে, রেখে যান, মানে হবে ছাপা। ভোজ নবীর বৃকোদর বাবু একগাল হেসে ব্যাগ থেকে লেখাটা বের করে টেবিলে রেখে নমস্কার করে বিদায় দিলেন। বৃকোদরের ধূপধাপ পায়ের শব্দ মিলিয়ে যেতেই হাসিতে ফেটে পড়ে দীপক। আরও 2 মাস কেটে গেছে। রাত 10টা নাগাদ অন্য পাড়া থেকে আড্ডা দিয়ে বাড়ি ফিরছে দীপক। শর্টকাট করতে একটা নির্জন সরু পথ দিয়ে চলছে, চেনা পথ, প্রায় আসে যায়, তাই রাতেও অসুবিধা হয় না হাঁটতে। দুপাশে প্রচুর গাছপালা, শুধু পুরনো বাড়িগুলো তখন নিঝুম অন্ধকার। হঠাৎ আধার ফুঁড়ে কয়েকজন মানুষ আর পথরোধ করে দাঁড়ালো। থমকে দীপক পিছনে তাকায়। পিছনেও কয়েকজন লোক। ছিনতাইবাজদের হাতে পড়ছিলাম নাকি, ভাবে দীপক। সামনের একজন এগিয়ে আসে কাছে, কড়া গলায় বলে, আপনি তো বঙ্গকর্তা রিপোর্টার দীপক রায়? হ্যাঁ, জানায় দীপক। কেসটার লেখাটা তো ছেপেছেন, আমার লেখাটা এখনো ছাপা হয়নি কেন? রীতিমতো ধমকে ওঠে আগন্তুক। কে কেসটা? কি লেখা? দীপক থই পায় না। কেসটা মানে কৃষ্ণধন গড়াই, সিটি ক্লাবের সেক্রেটারি, মরণ ভয় নিয়ে লেখা। ফ্রি হপ্তায় যা বেরুচ্ছে বঙ্গকর্তায়। দীপক বলেন, মনে পড়েছে। ভরা গঙ্গায় নৌকাডুবির পরে সাঁতরে ভেসে বহুদূরে গিয়ে পড়ে উঠে প্রাণ বাঁচানোর অভিজ্ঞতা। জমাটি লেখা, দারুণ অভিজ্ঞতা। গুল, স্রেফ গুল। কেসটা 200 হাত ঘোষ পুকুর সাঁতরে পেরোতে পারে না, সে সাঁতরেছে ভরা গঙ্গায়। বিলকুল বানানো গপ্প। ভয়েও বড় নদীতে নৌকায় অবধি চাপে না, সে আমরা কি করব? আপনি গিয়ে ওকে চ্যালেঞ্জ করুন, জানায় দীপক। করলে কি স্বীকার করবে? জানাশোনা কাউকে সাক্ষী মেরেছে কি? 10 বছর আগে বিদেশে বিবয়ে ঘটেছে বলে চালিয়ে দিল। কম শয়তান? যাই হোক, ওর ওই লেখা বেরোবার পর সিটি ক্লাবের যা ডাট বেড়েছে। এখন আমার লেখাটা না ছাপলে বিবেক সংঘের প্রেস্টিজ থাকে না। ক্লাবের ছেলেরাই তাগদা লেখান আমাকে। কবে ছাপছেন আমারটা? আপনার নাম? অন্ধকারে খানিক আন্দাজ করলেও দীপক নিশ্চিত হতে চায়। শ্রী ভোলানাথ দাস, বিবেক সংঘের সেক্রেটারি, দুবার। লোকে আমায় ভোলা দাস বলেই চেনে বেশি। দীপক ঠিকই ধরেছে, এ ব্যক্তি ভোলা দাস। বছর বয়স 30, ইট বালি সাপ্লাইয়ের ব্যবসা করে। মারকুটে মাস্তান বলে বেশ দুর্নাম আছে। নিজের ঘাট থেকে ঝামেলা ঝেড়ে ফেলতে দীপক বলে, দেখুন, এ ব্যাপারে বঙ্গকর্তা সম্পাদক যা করবেন তাই হবে। ছাপা না ছাপা তার মর্জি। বিজ্ঞপ্তি তো লেখাই ছিল, সম্পাদক মনোনীত করলে তবেই ছাপা হবে। মরণ ভয়? সে ব্যবস্থা হয়ে গেছে। আপনার সম্পাদক কথা দিয়েছেন লেখাটা ছাপা হবে। মানে আর কি? কাল সন্ধ্যায় আপনার সম্পাদককে পাকড়েছিলাম। জানতে চাই আমার লেখাটা ছাপা হয়নি কেন। গোড়ায় একটু বেগড়াই করছিল বটে, কিন্তু খানিক ছাড় দিতে সম্পাদক মশাই রাজি হয়ে গেল তাড়াতাড়ি আমার লেখাটা ছাপতে। আচ্ছা লোক বটে কুঞ্জবাবু। দীপক রাগ চেপে বললে, তবে আর আমায় বলছেন কেন? বলছি কারণ সম্পাদক বলেন এই মরণ ভয়ের ব্যাপারে আপনিই সব। কি কি লেখা এসেছে, কোনটা ছাপা হবে, সব ভার আপনার। উনি খোঁজ রাখেন না কিছু। যাকে আপনার সম্পাদক যখন প্রমিস করেছেন, আমার লেখাটা ছেপে দিন চটপট। সিটি ক্লাব আমাদের ডাউন দেবে। ওদের সেক্রেটারি কাগজে গপ্প ছেড়ে বুক বাজাবে আর বিবেক সংঘ বসে বসে আঙুল চুষবে, তা হয় না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দীপক বলল, আপনার লেখাটার নাম কি? ভূতের খপ্পরে, ভুতুড়ে বাড়িতে রাত কাটানোর ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স। দীপকের আবছা মনে পড়ে লেখাটা। বলে, দেখুন ভোলাবাবু, আপনার লেখাটা বড্ড বড়, ভাষাটাও এলোমেলো, তাই ছাপতে পারিনি। যা খুশি কাটছাট মেরামত করে নিন, আমার নামটা থাকলেই হবে। আরে মশাই, সেই স্কুলে থাকতে 2-3টে পদ্য লিখেছিলুম, তারপর কি আর সাহিত্য পড়ার সময় পেয়েছি? কি ভেবেছেন
কেসটা ওটা নিজে লিখেছে? ঘোড়ার ডিম। নিঘাত কাউকে নিয়ে লিখিয়েছে। এক পাতা শুদ্ধ বাংলায় চিঠি লিখতে ওর কলম ভেঙে যায়। ওর সঙ্গে এক স্কুলে 5 বছর পড়েছি, এক ক্লাসে। একসঙ্গে ক্লাস কেটেছে, ফেল মেরেছি, ফুটবল খেলেছি, আড্ডা দিয়েছি। ওর এলেম জানি না আমি? তখন আমার চেলাগিরি করতো। বাপ মরে যেতে গম ভাঙার ব্যবসা হাতে পেয়ে এখন পয়সার ফুটানি হয়েছে। মোটা টাকা ডোনেশন দিয়ে সিটির সেক্রেটারি বনে গেছে। দেখি কি করতে পারি। দীপক সহজে নত হয় না। ভোলা দাস গলা চড়ায়, দেখি নয়, চটপট ছাপাতে হবে। বিবেক সঙ্গের সাপোর্টাররা বেজায় ভেতেতে আছে। ওই দেখুন শুনছে সব। আমারটাও না ছাপলে বা বেশি দেরি করে ছাপালে ওরা কিন্তু অ্যাকশান নিয়ে ফেলবে। তখন বাঁচা মরা আপনার লাখ। আচ্ছা, গুড নাইট। হতভম্ব দীপককে ঘাট করিয়ে রেখে পলকে অন্ধকার উধাও ভোলা দাস এবং তার দলবল। পরদিন বঙ্গকর্তার অফিসে কুঞ্জবাবুর কাছে রেগে ফেটে পড়ে দীপক। ভোলা দাসকে আমার পেছনে লেলিয়ে দিয়েছেন কেন? কি করেছে ভোলা? বসো বলেন সম্পাদক। দীপক বিস্তারিতভাবে জানায় গতকাল রাতের ঘটনা ভোলার ব্যাপারে। সব শুনে কুঞ্জবাবু বলেন, দুটো ক্লাবে বড্ড রেষারেষি। ক্রিকেট, ফুটবল, বন্যা ত্রাণ, দুর্গাপুজোর সব ব্যাপারেই। আবার ভোলা কেষ্টর ব্যক্তিগত খেওয়াখেই। যাকগে, তুমি বাপু ভোলার লেখাটা ঠিকঠাক করে ছাপিয়ে দাও তাড়াতাড়ি। দীপক উত্তেজিত স্বরে বলেন, আপনি ওদের কথা দিতে গেলেন কেন? ভয়ে? আরে না বলেন কুঞ্জবাবু, একটু হকচকিয়ে গিয়েছিলাম বটে প্রথমে। ছেলেগুলো যা মাথা গরম, গুন্ডা প্রকৃতির। তারপরেই একটা আইডিয়া খেলে গেল। সে বিজনেস ট্যাকটিস, ব্যবসার কৌশল। আইডিয়া কীরকম? দীপক তাজ্জব। ভাবলাম ভোলার লেখাটা না ছাপলে বিবেক সংঘের সাপোর্টাররা বঙ্গকর্তা বয়কট করবে, কাগজের বিক্রি মার খাবে। আর যদি ছাপি, বিবেক এর সাপোর্টাররা সবাই কিনবে, বঙ্গকর্তার বিক্রি বাড়বে। তাই তোমার কাছে পাঠালাম। বুদ্ধি বটে। সম্পাদকের যুক্তি শুনে দীপক নিজের ভয় পাওয়াটাও কেমন কায়দায় চাপা দিলেন। ফাইল থেকে ভোলা দাসের লেখাটা বের করে সম্পাদকের সামনে টেবিলে ফেলে দিয়ে দীপক বলেন, পড়ে দেখুন, কি জঘন্য ভাষা। বানানোর মা বাপ নেই। বিরাট লেখা, তুমি নিজের মতো লিখে নাও। পারমিশন তো দিয়েছে। আর মনে হচ্ছে এই ঘটনাটা টোকা পড়েছি কোথাও, তাতে আটকাবে না। কুঞ্জবাবু নির্বিকার। আমি দেখেছি অনেক ভূতের গল্পে ভীষণ মিল। লেখাটা টেনে নিয়ে দীপক গজ করে, বেশ, যা পারি ঠিকঠাক করে একটা ছেপে দেব পরের সংখ্যায়। তবে এই শেষ। এত ঝুট ঝামেলা, বাজে খাটুনি আর পোষাবে না। এরপর থেকে মরণ ভয় স্টোরির দায়িত্ব হয় আপনি নিজে নিন, নয়তো আর কাউকে দিন। সম্পাদক দরজ গলায় বলেন, ব্যাস আর দরকার নেই। ভোলা লেখাটা ছেপেই মরণ ভয় সিরিজ শেষ করে দেব। আমার উদ্দেশ্য সফল। জানো এই কমাসে বঙ্গকর্তার বিক্রি কত বেড়েছে? বাৎসরিক গ্রাহকও বেড়েছে। আমার লোকসান উসুল হয়ে গেছে। ভোলার লেখাটা ছেপে বিজ্ঞপ্তি দিয়ে যাও। অনিবার্য কারণবশত মরণ ভয় ছাপা আপাতত বন্ধ রাখা হচ্ছে। অদূর ভবিষ্যতে ফের শুরু করার ইচ্ছে রইল। দীপক চলে যেতে উঠে দাঁড়িয়ে কুঞ্জবাবু মিসকে হেসে বললেন, তোমার স্টোরিটা দিয়ে মরণ ভয় শেষ করলে কিন্তু দারুণ হতো। আমার স্টোরি? দীপক হতভম্ব। এই যে ভোলা দাসের দলের হাতে পড়ে ভয় পেয়েছিলে, বলতে পারো তা মরণ ভয়ের কাছাকাছি এই ঘটনাটা। ওদের আসল নামগুলো দিও না, বদলে দাও। দীপক ঠান্ডা গলায় বলে, তা লিখতে পারি, তবে আপনার ভয় পাওয়ার কাহিনীও কিন্তু ঢোকাবো। আর ওরা ঠিক বুঝে ফেলবে কাদের নিয়ে লেখা। তখন দুটো ক্লাবই হামলা করতে পারে বঙ্গকর্তার অফিসে। অমনি সম্পাদক কুঞ্জবিহারী হাসি মিলিয়ে যায়। বিরস কণ্ঠে বলেন, দরকার নেই তোমার লেখা। ভোলারটাই শেষ। নমস্কার। Hold me close till I get up. Time is barely on our side.